ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পাজামা পাগগাবি। চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধা ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি। এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলে মেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কি না জানা নেই উনার। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল। যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়। কারণ এ বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা আলবার্ট আইনস্টাইন। নতুবা এ বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিঁড়িতে বসায়? নাকি এসব অত্যাচার করে? এখানে উনিই বর। অথচ উনার মতের দাম নেই। কিছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় দামরা দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে। নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরও উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছেই উনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগে বলেছে, সে নাকি ভালো বাবা ডিভার্জ করে। তার মায়ের উচিত ছিল জেনেবুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এ কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেননি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি। বড় করলাম আমি। পড়ালেখাও শেখালাম আমি। অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস। এই তোর শিক্ষা। কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেননি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহা নাকি উনি? ব্যাপারটা এখানে থামলেও হতো। তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এই মাত্রই শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসোর্টে ভাইয়ের বিয়ে খেতে যাবে। ছি, ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক পেছনে তো ঠিকই বদনাম করবে। বলবে, বুড়ো বয়সে ভীমরতী। ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিঁড়িতে বসছে। একটু পরেই সূর্যোদয় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিবে উনারা। অথচ বাড়ির মেয়ে বউয়ের সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে অথচ কিছু বলতেও পারছেন না। কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতে হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবেন না। বললেই তখনকার মতো শুনতে হবে, বিয়ের জন্য বড় আব্বুর তরস হয়েছে না। শীতল, শখ, স্বর্ণ তিন বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা তিন বোনই শাড়ি পরবে। কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব। সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনো মুখ ভোতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। কারণ তার এক চোখের আইলাইনার মোটা তো আরেক চোখেরটা তোত্তারা বাঁকা, এ বড়থে বড়। তখন সৃজন না জ্বালালে এমন হতো না। পাজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নড়িয়েছে। ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখই কালি হয়ে গেছে। শীতল মুখ কাদো কাদো করে আয়নায় নিজেকে দেখল। ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারো সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখভরা কণ্ঠে শখকে ডাকল। বলল, আপু, আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা আর একটু দাঁড়া হয়ে গেছে আমার। তার আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমের যে অত্যাচার মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে। সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের উপরেই বলবে, এই তুই অন্য গাড়িতে যা। এমনিতেই ওয়েদার গরম। তোর মুখের এত আটা ময়দা দেখে আরো গরম লাগছে। মানুষটার মুখের লাগাম নেই যাতা বলে অপমান করে বসতে পারে। সেই সুযোগে থাকে বোধ হয়। শাড়ির সাথে হিজাবও তো পরতে হবে। নয়তো এক আছাড়ে নাড়িভুড়ি বের করে দিয়ে তাকেই জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম হিজাব ছাড়া বের হতে? আর বের হবি? আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়। স্কিনেও শ্যুট করে না। কারণ স্কিন সেনসিটিভ। একটু এদিক ওদিক হলে দুগালে, কপালে, নাকে, থুতনিতে ব্রণের দেখা মিলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে। দাগ টাগও তেমন নেই। স্বর্ণ কোথায় থেকে কিসের কিসের যেন গুঁড়া এনে দিয়েছে। সেসব দিলে পুরো স্কিন চকচক করে। এখনও করছে। তাই ওসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতেই আয়নায় তাকিয়ে শীতল তার মুখের পানি মুছল। চোখের পাতার উপরিভাগ আরেকটু ঘষাঘষি করল। অনিয়ন কালার শাড়ি পরেছে সে। ফর্সা গায়ের রংটা যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? হুম, লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ? ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে একথা ভেবে মুখ টিপে হাসল শীতল। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি উদয় হল। আচ্ছা শুদ্ধ ভাই এখন কি করছে? ঘণ্টা খানিক আগে
সাম্য সৃজনকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল। নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তা সেই মানুষটা আর নিচে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আসতে আসতে স্বর্ণ আপুও রেডি হয়ে যাবে। জন সাজালে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছি বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। শুদ্ধর রুমের দরজা হালকা করে ভিজিয়ে রাখা। অর্থাৎ রুমেই আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে। খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুলাকাচ্ছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের উপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝল নক না করে ঢুকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনেই এসেছি। বলে বিদায় হ। ফুল এনে দেন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে? আমি ছাড়া সৎবুদ্ধির মানুষে বাড়িতে আর জন আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুল টুল গুজতে হবে না। হিজাব পর। না, আমি হিজাব পরব না। তাহলে আর যাওয়ার দরকার নেই। রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে, আমি যাব। আর হিজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ের নলা কাটব, আজই কাটব। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়। আমার চোখে পড়লে খবর আছে এক একটার। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই। না দেখাক প্লিজ। অজুহাত চলবে না। যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরব তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে। বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচখ্যাচ করতে নেই। সুন্দর নজরে একটু তাকাতে হয়। প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করল শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নামধাম জানে না যদিও। তবে শাড়িটা সুন্দর। মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালেই কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে। নজর লাগলেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়। তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। কথা ভেবে তার বিরক্তের মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম। এই গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে? নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চল, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি। এসব তো নতুন না। এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা। এই তো 2 মাস আগের এক ঘটনা। সেদিন শারাফাত চৌধুরীর বন্ধুর মেয়ের বিয়েতে সে ছাড়া বাড়ির সবাই গিয়েছিল। সেদিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে অকেশন লাগে না। মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনো শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কি না তা অবশ্য জানাও নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল। মুখ থুপকে পড়ে থুতনি কেটে গিয়েছিল। রক্তারক্তি অবস্থা। নতুন বর বউকে রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে সাওয়ান চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলেন। অগত্যা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদ্দটাকে আনতে যায়। থুতনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না। কাঁদছিল খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাঁদছে। রাগ টাগ ভুলে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। কথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই। সেলাই করলে থুতনিতে দাগ পড়ে যাবে। তখন বিয়ে হবে না আমার। বরপক্ষ এসে বলবে থুতনি কাটা বউ নিব না আমরা। এভাবে একের পর পাত্র ফিরে গেলে তখন বিয়েই হবে না আমার। তার কথা শুনে ডাক্তারও হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতনিতে হালকা দাগ এখনো রয়ে গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবুও এই মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আর শীতল যায় বারে বারে। কেন যায়? কারণ বেল বারবারই তারই মাথায় পড়ছে কিনা সেটাই দেখার জন্য যায়। নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডগান হতো। যার যা ভালো লাগে করুক, কাউকেই কিছু বলবে না। শুদ্ধ হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমার পাঞ্জাবি। শুদ্ধর কথা শেষ হতে দিল না শীতল।
তার আগেই হরবর করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না, শীতল ধর, এটা তোর জন্য। পরিস কেমন? একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু কিনে দেয়। অথচ আপনি একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। জীবনে তো 1 টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ার 2 মাস হয়নি। 3 জনেরই নাম খোদাই করা একই রকম স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব, আরও কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে। অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার। আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কি না কিছুই নেয়নি। ঘষেটি বেগমও এত তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা বাড়াল না, হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখল। আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির উপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝল পাঞ্জাবি আয়রন করে দিল টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের? টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধভেজা চুলগুলো হাতখোপা করে নিল। তারপর শুদ্ধর বের করা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কুচকাল। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে। তাই সে কাবার্ড খুলে হ্যাঙ্গারে ঝুলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করল। এই পাঞ্জাবিটা একটু বেশিই সুন্দর। এর আগে পরে নি বোধ হয়, একেবারে নতুন। বুকের কাছের ডিজাইনও বেশ। সে পাঞ্জাবিটা নিজ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করল। মেয়েদের যদি পাগগাবি পরার নিয়ম থাকতো সেই কবেই এটা চুরি করে নিয়ে যেত। কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার। তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? কথা ভাবার পর মুহূর্তে পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসল। ছোট ছোট চুল কানের পেছনে চুল গুজে বিড়বিড় করে উচ্চারণ করল, উহুম, শাড়িতেই নারী। অতঃপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করল। ড্রেসিং টেবিলের একটি তাকে ওয়াচের কালেকশন। এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝল লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুলতে গিয়েও দেখল সেটাও লক। টানাটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করা দূর ফিক করে হেসে ফেলল। একবার ভেঙ্গেছে দেখে বেচারা ভয় এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? হুম হুম। কতক্ষণ একা একা হাসল সে। তারপর হঠাৎ মনে পড়ল সাজগোজ করা হয়নি তার। শখ বোধ হয় ডাকছে। এই রুমটা তো সাউন্ডপ্রুফ, ডেকে মরে গেলেও কারো ডাক কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই, আয়রন করে দিয়েছি। কথা বলে পুনরায় দরজায় আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা। 200 টাকায় লস হয়ে যায় তাই 1000 টাকা নিয়ে গেলাম। কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজে নতুন নয়। বাবা এলে বাবারটা করে দেয়। সায়ন ভাইয়েরটা করে। সাম্য, সৃজনের করতে হয়। বড় আব্বু, মেজ আব্বুও কখনো কখনো আয়রন করার কাজ দেয়। কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতেই হয়। অভ্যাসও আছে। শীতল শাড়ি ধরে কোনোমতে সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ, স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সিতারা, সিমিনের কথা শোনা যাচ্ছে। তারা বাকিদের তাড়া দিচ্ছেন। সিরাত সায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় যাওয়ার কথা বললেই এই ছেলের কাজ বাঁধে। এতক্ষণ টইটি করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার তাড়া দিল। শখ, স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপবাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ, স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজুড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সেই শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জানরে আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়। চোখ পাকায়।
তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও একটু পর যাতাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয় এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে। মানুষ জবাই করে গবাদি পশুর মতো। তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না, অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সবটুকু ধৈর্য হারায়, কথার লাগাম ছুটায়। রোমান্টিতার তার কথায় কথায় ঝরে পড়ে, ব্যাকুল চোখে তাকেই দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন, পাষাণ পুরুষ হলেও কেবল তারই কাছে সায়ন অন্যরকম। তিন বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুলল। তারপর একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। তিন বোনকেই অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। শারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলে দেখলেন তিন রাজকন্যাকে। মনে মনে আওড়ালেন, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। মেয়েগুলো বড় কি সত্যিই বড় হয়ে যাচ্ছে? উনার কাছে তো ছোটই আছে। এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো কেউ বু বলে বাড়ির মাতিয়ে তুলত। মেয়েরা বড় হলেও যত মুশকিল। তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করার তারা না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথ ঘাটে লোকমুখে শুনতে হয়, মেয়ের বিয়ে দিবেন না? এ কথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো উনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন তিন রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে। উনি ভাবেন উনার তিনটা মেয়ে, আর তিনটাই উনার। তিনটার একটা কষ্ট পেলে উনার বুকে বিধে। শীতলটা কিডন্যাপ হলো সেদিন কি উনার বুকের ভাঙ্গন দেখেছিল? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুই হাত তুলে উনারা তিন ভাই দুই চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল, কথা কেউ জানে না, জানবেও না। একবার রিকশার চাকায় স্বর্ণের ওড়না বেঁধে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল গলায়। গলার চামড়া ছিলে যাচ্ছে, তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পরপর গিয়ে মাথায় হাত বুলিয়েছেন। উনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ উনার দুহাত মুঠোয় পুরো অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু। কই, ব্যথা নেই তেমন একটা। অথচ গলায় প্রচণ্ড ব্যথা ছিল। সাম্য, সৃজনের জ্বর এলে এখনো জ্বালিয়ে মারে। রাত বিরেতে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে। কি জেদ তাদের, পরে উনিই বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পড়ান। গল্প শুনান। গল্পের ছলে সূরা পড়ে ফু দেন। সায়ন শুদ্ধ বড় হয়েছে। কিন্তু তারা বাড়ি না ফিরলে উনি আগে টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন সায়ন আহত হয়ে বাড়ি ফিরল, রাগ দেখালেন ঠিকই, কিন্তু তার সেবাযত্নের ত্রুটি রাখেননি। কথা না বললেও বাসায় ফিরে সব খোঁজই নিতেন। শুদ্ধ তো প্রায়ই ঢাকাতেই থাকে। ঢাকায় থাকলে তাকে কি? তার ফ্ল্যাটের কর্মরত লোকদের সাথে উনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের। যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেব না। রান্নার ব্যাপারেও তাই। হয় নিজে রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলের যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা। সে আর দিনের অতিথি মাত্র। ভাবলে বুক পাঁজর ভেঙ্গে আসে। শখটা বড্ড নরম স্বভাবের। কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট্ট শীতলের। কি অদ্ভুত, পেলেপুষে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ার বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি। তখন চাইলেও জোর দেখাতে পারবেন না। শখ, স্বর্ণ বরাবরই বুঝদার। তবে শীতল, এই মেয়ে মাথাতেই বড় হয়েছে, বোধবুদ্ধি হয়নি। নতুবা রাত দিন যেচে পড়ে শুদ্ধর পায় পাড়া দিয়ে ঝগড়া করে, মার খায়। সে বাড়ির ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরের তেমনই আহ্লাদী। ও সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্যই বরাদ্দ থাকে। এজন্য মাঝে মাঝে তার ভুলচুক চোখে দেখেও দেখেন না। এদিকে বাড়ির 3 গিন্নিও একেবারে তৈরি। উনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়নায় স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি উনারা। শারাফাত চৌধুরী, সাওয়ান চৌধুরী, সাম্য, সৃজন, সবার পরনে আজকে সাদা পাজামা পাঞ্জাবি। একটু পরে শুদ্ধও নিচে নামল। বরাবরের মতোই চুপচাপ সে। মুখভঙ্গি গম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ায় বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ জানে সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে ঠিক কি পরিমাণ সুদর্শন লাগছে? জানে না বোধ হয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকে আশা করা আকাশ কুসুম ভাবনা। শুদ্ধ নেমে এসে দাঁড়াতেই সাওয়ান চৌধুরী তার কাঁধ ধরে এবার বলেই ফেললেন, কি রে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে। শুদ্ধ নিশ্চুপ। এটা তার কাছে নতুন কিছু না। এ কথা অনেক শুনেছে, তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছু না এটা।
তবে অদূরে দাঁড়ানো সিরাত সিতারার উদ্দেশ্যে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না ভাবি? আব্বা তো এমনই উঁচা লম্বা দেখতে শুনতে ছিল। সিতারা মেজ জায়ের কথা শুনে হেসে সম্মতি সূচক মাথা নাড়ালেন। শুদ্ধ বসেছে বাবার পাশে। তবে কথা বলছে সাওয়ান চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল, ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরছে সায়ন। সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, নতুন বরদের বকবক করতে নেই, বউ বাচাল হয়। এ কথা বলে রুমের দিকে ছুটল সে। এদিকে সময় হয়ে গেছে তাই শুদ্ধ যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা। দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করা আগেই সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটায় বড়রা উঠল, আরেকটাতে ছোটরা সবাই। বড়দের যাওয়ার কথা জানালে উনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে। পাশে বসেছে শীতল। তার কোলে সাম্য। পেছনের সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এইদিকে এখনো সায়নের আসার নাম নেই। তখন শীতল মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি। এ কথা বলে সাম্যকে কোল থেকে নামতে বলতেই শুদ্ধ বলল, প্রয়োজন নেই। সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ তাদের বিশ্বাস সেই। তাই আগেই বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি। এ কথা শুনে শীতল মুখ বাকাল। খোঁচাটা যে তাকেই মারল বুঝতে বাকি নেই। তবুও শুদ্ধর বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল, বারণ করেছি, ওয়াশরুমে যাব। এ কথা বলে সে শাড়ি সামলে নিচে নামল। গুটি গুটি সায়নের রুমে গিয়ে দেখল সায়ন কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখে গালভর্তি হেসে বলল, কিরে বনু, শাড়ি পরেছিস? তোর বনু পরেছে নাকি? শীতল তাড়া দিল, হুম। উফ, তাড়াতাড়ি করো ভাইয়া, এই তো হয়ে গেছে। এ কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামল। কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সায়নের সাথে শীতলও হন্ত হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল, ছ্যাবলামার্কা দুলাভাই নেব না আমি। কালই গিয়ে রিহানকে আপুর নাম্বার দিয়ে আসব। এই না, ভুলেও না। তুই না আমার গুড সিস্টার? তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে শার্ট মার্কা দুলাভাই চাই আমার। তাহলে বোন দিবি তো? হুম। ওকে। এ কথা বলে সে কাবার্ড থেকে পাঞ্জাবি বের করল। সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে। শীতলকে আর 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো। চুল ঠিক করল, পারফিউম স্প্রে করল। এবার একেবারে পারফেক্ট লুক। তারপর শীতলের সামনে দাঁড়িয়ে ভ্রু জোড়া নাচিয়ে বলল, চলবে? শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না দৌড়াবে? এবার চলো, নয়তো তোমার জাদ্রেল ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। শীতলের কথা শুনে সায়ন হেসে ফেলল। তখন তার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল। সে ফিচেল হেসে বলল, শুদ্ধ আমার ভাই হলে তোর কে হয়, হুম? শত্রু। পরম শক্রকে বশে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা হয়, জানিস? কি দিয়ে? শীতলের পাল্টা প্রশ্ন শুনে সায়ন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, ক্ষেত্রবিশেষ ধনুকের তীর মিস গেলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না। ট্রাই করে দেখতে পারিস। আর শুদ্ধর বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারো জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়। খুব মারে। জান দিয়ে ভালোবাসতেও জানে। মিথ্যা কথা। তার মন নেই। সে পাষাণ পুরুষ। ওই পাষাণ পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবী সমান সুখ তোর পায়ের কাছে এনে দেব। সে আমাকে ভালোবাসবে না ভাইয়া। বাধ্য করবি। বাধ্য করে ভালোবাসা হয়? হয় না। তবে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করা যায়। যদি না পারি, আমি আছি তোর পাশে। পথ খুব কঠিন, প্রাপ্তি কিন্তু অমূল্য রত্ন। শাঁসা শব্দে গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে। শীতলরা ভাই বোনরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হৈ হৈ করছে, কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে। এরই মধ্যেই পুরনো ঘটনা স্মরণ করে একে ওকে পচাচ্ছে, গাল ফুলাচ্ছে, তো খুনুসুটি মারামারি করছে। গাড়ির মধ্যে শুদ্ধই শুধু নিশ্চুপ। সে একমনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে, নতুবা চুপ থাকছে। যা স্বভাব তার। শুদ্ধর পাশের সিটেই শীতল বসেছে। পেছনের সিটে সাম্য, সৃজন, সায়ন, শখ আর স্বর্ণ। পেছনে বসতে চেয়েছিল কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে। সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে।
কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে। অস্থির অস্থির লাগছে। শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁক ঝাঁক কথারা পেটে খুঁচাখুচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে, কম্পিত হাতজোড়া মুঠ করে ধরায় হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতরে ধুকপুকানি শব্দটা যেন বেড়েই চলেছে। এসব কেন হচ্ছে? ভয় নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে। নানানভাবে বোঝাচ্ছেও। বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায়। কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে? নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে? কিছুক্ষণ আগেও সায়ন ভাই কি সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। ধুর, ভালো লাগে না এসব। আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জোড়াতে? শুরুটা করবেই বাকি দিয়ে। মানুষটা যে পরিমাণের রাগী, যদি থাপ্পড় মেরে বসে। থাপ্পড় না মারলেও চেলাকাঠ দিয়ে আধমরা ঠিকই করবে। অতঃপর জিজ্ঞাসাও করতে পারে, আমার সাথে প্রেম করবি? শখ মিটেছে প্রেম করার? না মিটলেও বল, যত্ন করে বাকি হাড্ডিগুড্ডি ভেঙ্গে প্রেমের ভূত মাথা থেকে নামাই। মনে মনে এসব ভেবে একবার শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হল। বিনিময়ে সে মিষ্টি করে হাসল। কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ নজর সরিয়ে সামনে দৃষ্টি নিবন্ধ করল। অশান্ত ব্যাঙাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ। তাছাড়া সে খুব ভালো করে জানে শীতলের দস্যিপনা মানে সব স্বাভাবিক। আর চুপচাপ থাকা মানেই বুঝতে হবে কোনো জট পাকানো পায়তারা করছে। সে আবার তাকালো। এবারও চোখাচোখি হল। শীতল পূর্বের মতো করে হাসল। তা দেখে শুদ্ধর ভ্রুজোড়া কুঁচকে গেল। সন্দেহ আরও প্রবল হল। একে এখন বকবক করাতে হবে নতুবা রাগাতে হবে। না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কি ঘোট পোকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে সায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের। সায়ন কিসব বলে আর সে মুখ ভোতা করে শোনে। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হচ্ছে শীতল আর সায়ন। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছু একসাথে গুজুর করা মানেই বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস। এসব ভেবে শুদ্ধ বলল, পানি খাবি? না। খারাপ লাগছে? না। তবে পানি খাবো। শুদ্ধ পানি দিল। সেও সময় নিয়ে পানি খেল। মুখ মুছে বোকা বোকা হাসল। তারপর বলল, আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই। শুদ্ধ কথা বাড়াল না, লক খুলে দিল। শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। শুদ্ধ লেখাটা দেখল। বলতে অনুমতি দিতেই শীতল ঢোক গিলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে। শুদ্ধ আর জোরাজুরি করল না। তখন সাম্য বলল আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধই নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে ওপাশে চলে আইসক্রিম আনতে। শীতলের প্রচুর অস্থির লাগছে। কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামল সে? তার দেখে সায়নও নামল। শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসল। তারপর ফিসফিস করে বলল, নার্ভাস? হুম। আজ মনের কথা বলতেই হবে। আমি পারবো না ভাইয়া। তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব, বলো? পৃথিবীতে ছেলের অভাব না। তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ। শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন। ভাই। বাদ দাও না, প্লিজ। তোর ভালোর জন্যই বলছি বোন। শখ আর তুই কেউ আমার কাছে কম না। জনই আমার জানবাচ্চা। আমি যা করছি জেনেবুঝে করছি। বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই। তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একজন ছায়াসঙ্গী কতটা জরুরি। তিক্ত কথা কি জানিস? মেয়েরা যদি লয়াল জীবনসঙ্গী পায় তবে সে ইহজীবনেই জান্নাতের সুখ পায়। আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে। তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ ভাইয়াও তো। শুদ্ধর আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, শুদ্ধ নয়। তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না ভয় পাচ্ছি আমি। খুব ভয় লাগছে আমার। বাড়িতে জানাজানি হলো আব্বু আম্মু মেরাই ফেলবে আমাকে। তুই শুধু শুদ্ধকে কাবু কর, বাকি সব সেই সামলে নেবে। আমি যেমন তোর বোনের সমস্যায় ঢাল হয়ে দাঁড়াই, তেমনি তোর রক্ষাকবচ হবে শুদ্ধ। আমার কথাটা শোন বোন। আমার আল্লাহর করে কসম বলছি। এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই।
আমি শুধু চাই তোরা ভালো থাক। শুদ্ধ ভাই কেন? আর কেউ কেন নয়? কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম। কে, কি, কেন, কিভাবে, এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করার তোকেই করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না তাহলে আমিও আর কিছু বলবো না। শুদ্ধ আসছে। আপাতত টপিক চেঞ্জ কর। শীতল মাটির দিকে তাকিয়ে আছে। ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন? যাকে নিয়ে ওসব কিছু ভাবেনি হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে? স্বপ্ন সাজাবে কিভাবে? যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে? সায়ন শীতলের মনের কথা বুঝলেও কিছু বলল না। কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারো সাথে সম্পর্কে জোড়াতে দেবে। আর না অন্য কারো বউ হতে দেবে। শখকে আটকাতে পারবে না। কারণ সে তার আপনবন। আপন রক্ত। তাকে রাখার অজুহাতও নেই। তবে শীতলকে চোখের সামনেই রাখবে। কারণ চাচাতো বোন বিয়ে করা জায়েজ। শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন বিয়ে তো দিতেই হবে। তাহলে শুদ্ধর সাথে কেন নয়? সেই পাত্র শুদ্ধ কেন নয়? যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধর সহধর্মণী। সে তাদের বিয়ে দেবে। নিজে প্রধান সাক্ষী হবে। এবং একদিন দেখিয়ে দেবে এই টম অ্যান্ড জেরি হবে বেস্ট জুটি। বেস্ট কাপল। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানল সায়ন। এমন সব কথা বলল শীতল না হেসেও পারল না। তাকে হাসতে দেখে সায়ন হাফ ছেড়ে বাঁচল। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হৈ হৈ করে আনন্দে ডুবে গেল। এবার সায়ন সামনের সিটে। আর শীতল বসেছে পেছনে বোনদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা কথায় বোনরা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। তারপর আরাম করে বসে মনে মনে আওড়াল, তোরা সারা জীবন এভাবে হাসি খুশিতে থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকব। আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সায়ন তাইই করব। শারাফাত চৌধুরীর গাড়ি রিসোর্টে প্রবেশ করার পরপর শুদ্ধদের গাড়িও এসে থামল। একে একে নামল সবাই। অসম্ভব সুন্দর রিসোর্ট। গোছগাছ। ছিমছাম পরিবেশ। শারাফাত চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে। কিন্তু এসে হতবাক হয়ে গেছেন। কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে। অনেক পরিচয় মুখের দেখা পাচ্ছেন। শ্বশুর বাড়ির লোকসহ বিজনেস পার্টনাররাও এসেছে। সকালে উনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছেন। ফুলের বুকে তুলে দিচ্ছেন। এমনকি উনার বসার আসন করেছে রাজকীয়ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না। বরং উনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন, কি কাণ্ড, কি কাণ্ড। তারপর বাড়ির মেয়ে বউয়েন শুদ্ধ ভিআইপি আসনে বসাল। কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে। কত চেনা মুখ এসে কথা বলছে শুদ্ধ ও সায়নের সাথে। বুক মিলিয়ে কোলাকুলি করছে। ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকেই খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে। শুধু তার সাথে কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে তখন সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চওড়া হলো। মনের ভেতর সমস্ত ভয় হাওয়ায় উড়িয়ে দিল। এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসল। শারাফাত চৌধুরী হাসিমুখে তাকালে ফিসফিস করে বলল, বড় আব্বু আমি কিন্তু বরযাত্রী। আমাকে যেন 2টা রোস্ট দেওয়া হয়। ফিসফিস করে বলা কথাটা আশেপাশের সবাই শুনে ফেলল। অতঃপর অট্টহাসিতে ফেটে পড়ল সকলে। মজাও করল অনেকে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হল। এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সীতারার প্রধান সাক্ষী আর মেয়েরা হলো শারাফাত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটল যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশ্যুট হলো। ফটোশ্যুট করতে গিয়ে ঘটল আরও অনেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তন্মধ্যে শুধু বর বউয়ের ছবি তোলার সময় ক্যামেরা মান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে। অথচ এত মানুষের সামনে শারাফাত সীতারা যেন একটু লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল। বারবার বলার পরও একই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলল। বাবা, ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলছে। আমার জানামতে ক্লোজ মানে দূরত্ব মিটানো ঘনিষ্ঠ। সর্বসম্মুখে একথা বলায় শারাফাত চৌধুরী অপ্রস্তুত হাসলেন। কাশলেন। এদিক ওদিক তাকিয়ে স্ত্রী সাথে আরেকটু ক্লোজ হতে যাবেন তখন সায়ন বলল, প্রাচীনকালে বিয়ে করেছ। বাসর সেরেছ। আমাদেরকে পৃথিবীতে আনাতে সাহায্য করেছ।
এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি। অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরো ভাঙ্গেনি। এই দিনও দেখতে হলো? আম্মু তুমি অন্তত কিছু বলো। দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলের নাজেহাল খারাপ। শারাফাত চৌধুরী কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসল। ভাবখানা এমন তার মতো নিষ্পাপ ছেলেই হয় না। সে নাদান বাচ্চা। এ কদিন হলো পৃথিবীতে এসেছে। এরপর চৌধুরী নিবাসের সদস্যদের একসাথে অনেক ছবি তোলা হলো। শারাফাত তিনকন্যাকে নিয়ে ছবি তুললেন, গুণধর পুত্ররাও বাদ গেল না। ভাইরা আদরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটায় বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো। সবাই খেতেও বসল। বড়রা এদিকে আর ভাইবোনরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুদ্ধ তাকে যেতে বলে নিজেই সবাই খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়ালো সভারের শীতল হাড় গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে নিজে বসতেই সায়ন শুদ্ধর প্লেট সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সায়ন খেতে ইশারা করে নিজে খেতে শুরু করল। ক্ষুধায় পেট চোচো করাই সবাই খাচ্ছে। সায়ন হঠাৎ পরপর আরো 2 পিচ রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল। শুদ্ধ ভ্রুজোড়া তাকালে সায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। তোমার বোন তুমি দাও। কথা শুনে সায়ন ভ্রু কুচকাল। তারপর অতি সন্তর্পণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। শোধবোধ। তাদের 2 ভাইয়ের ফিসফিস কথা কেউ খেয়াল করেনি। বোনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। সাম্য, সৃজন বোরহানির গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়াল না, মাংসের ছোট টুকরো শীতলের প্লেটে তুলে দিতে থাকল। শীতল মুখ তুলে তাকালো। খুশি হল। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানে রেখেই চলে যাব। শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসল। তারপর জবাব দিল, যান। আপনাকেই নিতে আসবে হবে। রাইস দেব? না। স্যালাড? না। পানি? না। তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর। হুম। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। সায়ন মিটিমিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাটি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করল না। শুদ্ধ মাংসের টুকরো দিতেই থাকলো, সে খেতেই থাকল। দুটোর জায়গায় 3টে রোস্ট খাওয়াও শেষ। 4 নাম্বার চলমান। শুদ্ধ নিজের খাওয়া রেখে দাঁতে দাঁত চেপে শীতলের প্লেটে মাংসের টুকরো দিতে দিতে বলল, কত বছরের অনাহারি তুই? খবরদার বলছি খাওয়ার খোটা দিবেন ন। বড় আব্বুকে বলে দিব কিন্তু। বল। এক্ষুনি বল। না বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। যান, খাবি না আর। খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। খেলেও বকছেন না, আবার খেলেও বকছেন, সমস্যা কি আপনার? শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্বও শেষ করল তারা। এদিকে সময়ও শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গেছেন। উনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। 2 ভাইয়ের হঠাৎ কি হলো কেউ কিছুই বুঝলেন না। শুদ্ধ যে প্রচণ্ড রেগেছে, তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝল সবাই। ওদিক ফাঁকা। আশেপাশেও তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না। সচরাচর তাকে সহজে রাগতে দেখা যায় না। কিন্তু যখন রাগে, যার উপর রাগে তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করে না। এতক্ষণ তো সব ঠিকই ছিল। হঠাৎ কি হলো যে 2 ভাই রণমূর্তিরূপ ধারণ করল? 2 ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে শারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নিচোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সায়ন হাসছে। আর এই হাসি শুদ্ধর রাগের মাত্রা শতগুণ বাড়াল। সে কাউকেই কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনল, না কেউ তাকে থামাতে পারল। সায়নকে জিজ্ঞাসা করলেও কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে উনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনোমতেই জামিন করাতে পারেননি উনি। এই উকিল তো সেই উকিল, কেউই কেস নিচ্ছে না। কেন নিচ্ছে এর জবাব এখনো মেলেনি। ছেলেটা দেশে এসেই ফেঁসে গেছে। কতবার বারণ করেছিলেন চোখ কান খোলা রেখে চলতে। উনার চারপাশে শত্রুপক্ষ হিজগিজ করছে। কিন্তু ছেলে কর্ণপাতই করেনি।
এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে। কনক এখন নিজে যেন ভেঙে পড়া কলাগাছ। তাকে দিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগ নেই। কিন্তু থেমে থাকলে হবে না। উনি কাটা হাত পা গুলো দেখেছেন। কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এ কাজ আজমের। সায়নের হাতডান আজম। অর্থাৎ সায়নী এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন প্রাণপণে উঠতে দিবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেওয়াবেন। কিন্তু এই ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে সে কল করল ইয়াসির নামে সেভ করা নাম্বারে। কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না। শুধু শোনা গেল কোনো মেয়ের চাপা গোংরানোর সুর, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেসেজ এলো, ডো এন্ড ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড উঠাব বলে দিলাম। মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ব্লাডি হোর, ওসব নিয়েই থাক তুই। তোরও তেজ কমাব, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনের পোশাকেই স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটার স্টাইল নজরকাড়া। হাতে থাকা নামিদামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্রভরা আকাশপানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে, আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যার আজান হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরিনীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়ির তখন কটা হবে? 7:30টার মতো। যানজটে রাস্তায় জ্যাম বেঁধেছে। যানজটও তার ভালো লাগছে। আপন দেশে বলে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানল। দেশে ফিরল প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। উবারই শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতে দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ির এসে থামল তার সামনে। এভাবে গাড়ি থামায় বিরক্ত হল। দুটো গালি ছুঁড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, আপনি কি রুবাব ভাই? জি। আপনাকে তো ঠিক চিনলাম না। শুদ্ধ ভাই আমারে পাঠাইছে গাড়িতে উইঠা আহেন। যাইতে যাইতে কথা হবে নে। শুদ্ধ পাঠিয়েছে? যে আমি তো আসার কথা কাউকেই জানাইনি, তাহলে জানলো কিভাবে? আমি কইতাম কেমনে? আমারে খালি ফোন দিয়ে কইল আপনেরে যেন চৌধুরী বাইতো পৌঁছাইয়া দেই। ওকে। মুখে একথা বললেও ফোন বের করে চেক করল শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না। কারণ বিপদ বলে কয় আসে না। সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু নয়। হ্যাঁ, মেসেজ এসেছে। তাহলে যাওয়াই যায়। তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদ বটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। দিন ধরেই হচ্ছে এসব। মাথামোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের? সেই সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাটটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে ককিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত। কিন্তু এখন কাদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশমাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে তারপরেও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসল। হঠাৎই নরম ওষ্ঠ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল,
শুদ্ধ ভাই, আপনার নামে যদি একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? হুম। শুদ্ধ হতবাক। হতভম্ব চোখের চাহনি। ঘাড়ের কাছটা ঘিরঘির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে সে কি করছে? আর কিসের আবদার করছে? তার নামের কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বুঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়? তাও আবার তার নামের কলঙ্ক? সে চিৎকার কোনো কথাই বলল না। বলা বাহুল্য, বলতে পারল না। শুধু নিশ্চুল হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বশে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল। এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না। ঘামছে। বুঝতে বাকি নেই সায়ন ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙ্গানো এই কাজটা করেছে। মোট কথা, দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে। কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অবধি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে তাও জেনে শুনে? হাস্যকর। এদিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? হুম। কতটা? অনেকটা। বিয়ে করবি? একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। শীতল নিশ্চুপ। শুদ্ধর ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনিই গড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। উহুম, যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় আব্বুর থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি, তুই আমার বউ হবি। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। কি রে পারবি না? একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। কথা বল। এখন চুপ কেন? সৎ সাহস নেই? কি রে উত্তর দে। এখনই সব ভালোবাসা উবে গেল? শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। সর যা। তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না। কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়। মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে ফুটবল করতে চায়। তারা আমার কেউ হতেই পারে না। কথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হনহন করে রুমে থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই সায়নের সাথে মুখোমুখি হল। সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধর থমথমে মুখ দেখে সায়ন, ও শিট, বলে ছুটল বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটাল রাগবান্বিত ভাইয়ের পেছনে পেছনে। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছুদূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল। শুদ্ধর বাইকের স্পিড দেখে সায়নের কালঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে। এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয় বুক কাঁপতে লাগল। এই ছেলের বাইকের যা গতি, না থামালে নির্ঘাত সে অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না সে, তাই বিপরীত পথ ধরল। কিন্তু তাতেও কাজ হল না। তবে আগে পিছে চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুদ্ধ দাঁড়া। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। বাইক থামা ভাই। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। আমার কথাটা অন্তত শোন। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। শীতলকে ভালোবাসতে হবে না। জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরি। ভুলে যা সব। শীতলকেও বারণ করে দেব। সেও তোকে আর কখনো জ্বালাবে না। ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ। স্পিড কমা ভাই। ভাই আমার কথা শোন না ইয়ার, প্লিজ প্লিজ থামো। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। সামনে হাইওয়ে। স্পিড কমা কুত্তার বাচ্চা। ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পায়ে পড়ি এবার থামো। থামো না। ইদ্ধ। টু বি কন্টিনিউ।